নমস্কার, আমরা এই ভিডিওতে বেসিক অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে স্টাডি করব। অ্যাটমিক স্ট্রাকচার বলবার আগে আমার এর আগের ভিডিও যেখানে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ডিসকাস করেছি, আমরা সেই জিনিসটা দেখে নেব। দেখে নেবার পর আমরা এটা বুঝতে পারবো যে আমরা যদি প্রথম থেকে আসি, ডাল্টন কি বলেছিলেন। ডাল্টন বলেছিলেন যে আমরা যে অ্যাটম দেখি, এই যে অ্যাটম যে পার্টিকেল হয়ে থাকে, এই অ্যাটমের যে পার্টিকেলটা সেটা হলো ইনডিজিবল, মানে এটাকে আর ভাঙা যায় না। এবং তিনি আর কি বলেছিলেন, আর বলেছিলেন অ্যাটমকে তুমি ক্রিয়েটও করতে পারবে না, ক্যান নট ক্রিয়েট অর ক্যান নট ডেস্ট্রয়, তুমি এটাকে ধ্বংসও করতে পারবে না। এটা হলো বেসিক্যালি অ্যাটম, এটা হলো ডাল্টনের থিওরি ছিল। কিন্তু আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ডিসকভারি, এই ভিডিওটার শেষে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবে। সেই ডিসকভারিটা যদি তুমি একবার দেখো তাহলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি কিন্তু আমরা অ্যাটমের মধ্যে অনেক সাব অ্যাটমিক পার্টিকেল আমরা আছে সেটা বলতে পারি। এবং যখন ইলেকট্রন এবং প্রোটন ডিসকভারি হলো, সেই ইলেকট্রন এবং প্রোটনের ডিসকভারির পর আমাদের কাছে অ্যাটমিক মডেলটা টোটালি ডিফারেন্ট হয়ে গেল। কি ছিল সেই অ্যাটমিক মডেল? না, সেই অ্যাটমিক মডেলটা হলো প্লাম পুডিং মডেল। প্লাম পুডিং মডেলটা কি মনে করো, যখন আমাদের কাছে কি আবিষ্কার হলো না, ইলেকট্রন আর প্রোটন আমাদের কাছে আবিষ্কার হলো, তখন আমার কাছে এলো প্লাম পুডিং মডেল। প্লাম পুডিং মডেলটা কি না, প্লাম পুডিং মডেলটা হলো যে অনেকটা কেক দেখেছ, কেকটা, এই কেকটা হলো তোমার কাছে পুডিং, ঠিক আছে? পুডিং, পুরো কেকটা হলো পুডিং, মাঝখানে মনে করো কিছু কিছু বাদাম, কাজু, এই সমস্ত কিছু দিয়ে দিলাম। ওকে, সো কেকটা হলো পুরো পুডিং, পুরো কেকটা যদি আমি দেখি পুডিং, এবং যে কাজু, বাদাম এগুলো যেটা দিলাম সেটা হলো আমার কাছে প্লাম। ওকে, প্লামস। এবার এই যে পুডিং যেটা, সেটা হলো পজিটিভ চার্জ, মানে যেটা আগে অ্যাটম সম্পর্কে আইডিয়া ছিল, বলল যে এই পজিটিভ চার্জের একটা কেক আছে মনে করো, যেটা হলো পুডিং, এবং নেগেটিভ চার্জের মাঝে মাঝে ইলেকট্রনগুলো রয়েছে। সো এইগুলো বেসিক্যালি ইলেকট্রন, এবং তার চারপাশে কে রয়েছে, পুরো ঘিরে রয়েছে এই পজিটিভ চার্জের প্রোটন। বললো দেখো যতগুলো পজিটিভ চার্জ আছে ততগুলো নেগেটিভ চার্জ আছে, তার মানে আমার কাছে নিউক্লিয়াস বেসিক্যালি চার্জলেস, কোনো চার্জ থাকে না। কিন্তু এই আইডিয়াটা প্রথম যিনি ভেঙে দিলেন তার নাম ছিলেন রাদারফোর্ড। সো আমরা এখন যেটা পড়বো সেটা হলো রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট। রাদারফোর্ড কি করলেন না, রাদারফোর্ড একটা আলফা পার্টিকেলের সোর্স নিলেন। আলফা পার্টিকেলের জন্য নিশ্চয়ই একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট দরকার, তো তিনি কি করলেন, পোলোনিয়াম এর একটা সোর্স নিলেন, যেখান থেকে পোলোনিয়াম একটা রেডিও অ্যাক্টিভ অ্যাটম, যে আলফা, বিটা, গামা রে এমিট করে। তো সেই অবস্থায় তিনি একটা সোর্স নিয়ে তিনি কি করলেন না, একটা জিঙ্ক সালফাইডের, এটা গোল্ড ফয়েল রাখলেন, পাতলা একটা গোল্ড ফয়েল, এবং শেষে তিনি একটা পর্দা রাখলেন, সেটা হলো ZnSa পর্দা রাখলেন। তিনি অবজার্ভ করলেন যে এইখান থেকে যখন আলফা পার্টিকেল যাচ্ছে, আলফাটা তোমাকে জেনে নিতে হবে হোয়াট ইজ আলফা। আলফা বেসিক্যালি একটা হিলিয়াম পার্টিকেল, 2 4 ওপরে 2+, মানে একটা পজিটিভ চার্জের পার্টিকেল। তো তিনি যখন পজিটিভ চার্জের পার্টিকেলটা পাঠালেন, তিনি অবজার্ভ করলেন বেশিরভাগ পার্টিকেল সোজা বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে সোজা বেরিয়ে যাওয়ার কারণ কি হতে পারে? তুমি যেখান থেকে দৌড়াচ্ছ সোজা বেরিয়ে যাচ্ছ, ডেফিনেটলি ফাঁকা। যদি ভিড় থাকে কি তুমি সোজা যেতে পারবে? নিশ্চয়ই না।
তিনি এটা বললেন অ্যাটমের ম্যাক্সিমাম এরিয়া ভ্যাকেন্ট, ফাঁকা থাকে। ঠিক আছে, তিনি অবজার্ভ করলেন খুব কম পার্টিকেল আছে যারা সামান্য সাইডে বেঁকে যাচ্ছে, সামান্য সাইডে বেঁকে যাচ্ছে। আচ্ছা, একটা কথা বলি, জিঙ্ক সালফাইড কেন রেখেছিলেন তিনি? জিঙ্ক সালফাইডে এসে যখন কোনো পার্টিকেল, আলফা পার্টিকেল এসে স্ট্রাইক করে, মারে, তখন এখানে একটা স্পার্কিং হয়। ঠিক যেমন দেখবে আমাদের মিষ্টির দোকানে দেখবে মাছিগুলোকে মারবার জন্য দেখবে ইলেকট্রিক করে রাখে, বা আমাদের মশা মারবার জন্য আমাদের একটা ব্যাট টাইপের আছে, যেটা আমরা ঘোড়ায় দেখি যে মশাটা ওখানে ঠেকলেই যেমন একটা স্পার্ক হয়, সিমিলার এখানে গিয়ে মারলে এখানে একটা স্পার্ক হয়। তো তিনি অবজার্ভ করলেন কয়েকটা পার্টিকেল, আলফা পার্টিকেল এইদিকে বেঁকে যাচ্ছে। তিনি বললেন তার মানে অ্যাটমের বাইরের দিকে কোনো না কোনোভাবে জায়গায় ইলেকট্রন আছে, এবং ইলেকট্রন থাকবার জন্য এটা কি হচ্ছে, সাইডে বেঁকে যাচ্ছে। ওকে, তার মানে তিনি বললেন প্রথম কথা, অ্যাটমের ম্যাক্সিমাম জায়গা ফাঁকা, এবং আউটসাইডে কে রয়েছে, ইলেকট্রন রয়েছে, তাই জন্য সাইডে বেঁকে যাচ্ছে। এবং তিনি অবজার্ভ করলেন খুব কম আলফা পার্টিকেল, প্রায় 12,000-এর মধ্যে একটা, 12,000খানা পাঠালে তার মধ্যে একটা মাত্র এইরকম আলফা পার্টিকেল তিনি অবজার্ভ করলেন যে পাথে যাচ্ছিল সেই পাথেই রিটার্ন চলে আসছে, যে পাথে যাচ্ছিল সেই পাথেই রিটার্ন চলে আসছে। তার মানে পরিষ্কার এখানে যে রয়েছে মাঝখানে সে নিশ্চয়ই পজিটিভ চার্জে, কারণ পজিটিভ চার্জ আসছিল, নিশ্চয়ই পজিটিভ চার্জ ছিল, তাহলে পজিটিভ আর পজিটিভ কী হবে, রিপালসান হবে, কারণ সেম চার্জ হলে রিপালসান হয়, এবং রিপালসানের জন্য যে পাথে যাচ্ছিল সেই পাথেই আবার রিটার্ন চলে আসছে। যার দ্বারা প্রমাণ করলেন পজিটিভ চার্জ কার হয়, প্রোটন। বললেন প্রোটন একটা জায়গায় রয়েছে, আগে যেটা ধারণা ছিল প্রোটনটা পুরো রয়েছে, মাঝে মাঝে ইলেকট্রন রয়েছে, প্লাম পুডিং মডেল, সেই মডেলটা যে ভুল তিনি প্রমাণ করলেন। দেখো, নইলে তো এই জায়গাটাও গিয়ে একই রকম হতো, তা তো হচ্ছে না। খুব কম আলফা পার্টিকেল যে পাথে যাচ্ছে সেই পাথেই কিন্তু রিটার্ন চলে আসে, যে পাথে যাচ্ছে সেই পাথেই রিটার্ন চলে আসে, যে পাথে যাচ্ছে সেই পাথেই রিটার্ন চলে আসে। এবং কতগুলো না, প্রতি 12,000-এর মধ্যে মাত্র একটা বা দুটো। ওকে, তার মানে তিনি বললেন এর যে মিডিল আছে, এই মিডিলের মধ্যে প্রোটন রয়েছে। তাহলে যদি রাদারফোর্ডের মডেলটাকে আমি সাজাই, তাহলে এরকম ধরনের দেখাচ্ছে, এটা একটা নিউক্লিয়াস যার মধ্যে রয়েছে প্রোটন, তখনও কিন্তু নিউট্রন আবিষ্কার হয়নি, এবং ইলেকট্রনগুলো বাইরে নানানভাবে নানান জায়গায় রয়েছে। ওকে, ইলেকট্রনগুলো নানান জায়গায় রয়েছে। সো ফ্রেন্ড, প্রোটন হলো পজিটিভ চার্জ, ইলেকট্রনগুলো হলো নেগেটিভ চার্জ। তাহলে নেগেটিভ চার্জ পজিটিভ চার্জের কাছে কি বাইরে থাকতে পারে? নিশ্চয়ই পারে না। এই নেগেটিভ চার্জ কী হবে, এরকম ঘুরতে ঘুরতে এসে ফট করে এসে প্রোটনের গায়ে ঝাঁপিয়ে পড়বে, প্রোটনে গিয়ে ঝাঁপিয়ে পড়বে, তাহলে প্রোটনে গিয়ে ঝাঁপিয়ে পড়বে। তো লোক প্রশ্ন করলো, আচ্ছা রাদারফোর্ড, তুমি বলছো ইলেকট্রনগুলো বাইরে রয়েছে আর প্রোটন রয়েছে মাঝখানে, আর ইলেকট্রন নেগেটিভ চার্জ, প্রোটন হলো পজিটিভ চার্জ, নেগেটিভ পজিটিভকে অ্যাট্রাক্ট করে, তাহলে ইলেকট্রনগুলো তো সবাই গিয়ে নিউক্লিয়াসে গিয়ে ঝাঁপিয়ে পড়বে। আর নিউক্লিয়াসে গিয়ে যদি ঝাঁপিয়ে পড়ে, তার মানে প্লাম পুডিং মডেল আর এই মডেল, তোমার মডেল একই হয়ে গেল। তো সেই সময় এলেন বোর বললেন, দেখো নিউক্লিয়াসের মধ্যে তোমার থাকে প্রোটন, রাদারফোর্ড ঠিকই বলেছে, এবং বাইরে ইলেকট্রন থাকে, রাদারফোর্ড ঠিকই বলেছে, কিন্তু ইলেকট্রনগুলো এক একটা সার্কুলার পাথে, যেমন পৃথিবী সূর্যের চারিদিকে বিভিন্ন পাথে রোটেট করে, ঠিক তেমনই বললেন এক একটা সার্কুলার পাথের মধ্যে ইলেকট্রনগুলো রোটেট করে। এবং কোন অরবিটে কতগুলো ইলেকট্রন আছে সেটার ফর্মুলা হবে 2n², এটা হবে ফর্মুলা। প্রথম অরবিটটা হলো কে, তারপরটা হলো এল, তারপরটা হলো এম, এরকমভাবে অরবিট আছে। সো 2n² মানে কি, প্রথম অরবিট বলেছি, তার মানে এনের জায়গায় 1 বসবে, তাহলে 2 × 1² মানে হবে 2,
বললেন কে সেলে দুটো ইলেকট্রন থাকবে। তারপরে সেল এল, এল মানে সেকেন্ড সেল, সেকেন্ড মানে এনের জায়গায় কত হবে 2 বসবে, মানে 2 × 2 স্কোয়ার মানে 8, এখানে 8টা থাকবে। সো এইরকমভাবে ইলেকট্রনগুলো থাকবে। এটা বললেন বোর, ঠিক আছে। এবার তিনি সার্কুলার পথে কেন রোটেট করলেন? দেখো, ইলেকট্রন প্রোটনকে অ্যাট্রাক্ট করছে, তার মানে এই দিকে একটা ফোর্স কাজ করছে, রাইট, মানে ভেতর দিকে একটা ফোর্স কাজ করছে, মানে ভেতরে একটা অ্যাট্রাকশান থাকছে। এবার যখন কোনো জিনিস রোটেট করে, তুমি কি করবে, এরকম রোটেট করতে করতে একটা ঢিলিকে এরকমভাবে সুতো বাঁধিয়ে এরকমভাবে রোটেট করে ফট করে ছেড়ে দেবে, দেখবে যে অবস্থা ছিল সেই অবস্থা বেরিয়ে চলে যাচ্ছে। তার মানে ইলেকট্রনগুলো বাইরের দিকে একটা ফোর্স কাজ করছে, রাইট। তার মানে ভেতরে একটা ফোর্স আর একটা বাইরের দিকে ফোর্স, মানে দুটো ফোর্স, একটা হলো সেন্টিপিটাল ফোর্স, একটা হলো সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স এবং সেন্টিপিটাল ফোর্স, দুটো ফোর্স কাজ করছে। এখন মনে করো আমার দুটো পা ধরে, যদি মনে করো এই দুটো পা আমার দুটো পা এরকমভাবে শুয়ে আছি, দুটো পা ধরে দুজন টানছে, তার মানে আমি কোন দিকে যাবো? আমি কি এই দিকে যাবো না এই দিকে যাবো? দুটো ফোর্স যদি সেম থাকে নিশ্চয়ই বলবো আমি মাঝ বরাবর যাবো, রাইট, মাঝ বরাবর যাবো। লাইকওয়াইজ এখানে একটা ফোর্স কাজ করছে, বাইরের দিকে একটা ফোর্স কাজ করছে, তার মানে রেজাল্টেড ফোর্স কোন দিকে কাজ করবে? রেজাল্টেড ফোর্স এই দিকে কাজ করবে। আবার এখানে যখন ইলেকট্রনটা থাকে এই দিকে একটা ফোর্স কাজ করছে, এই দিকে একটা ফোর্স কাজ করছে, তার মানে রেজাল্টেড ফোর্স কোন দিকে কাজ করবে? এই দিকে ফোর্স কাজ করবে। সো এইভাবে একটা সার্কুলার পাথের মধ্যে রোটেট করে, এবং সার্কুলার পাথে রোটেট করলে ইলেকট্রন প্রোটনের গায়ে ঝাঁপিয়ে পড়ার কোনো চান্সই নেই। কিন্তু এই সময় পর্যন্ত আমাদের 2 ডাইমেনশনাল সম্পর্কে আইডিয়া ছিল। পরবর্তীকালে সায়েন্স আরও এগিয়েছে, সায়েন্স যত এগিয়েছে আমরা এখন 3 ডাইমেনশনাল কনসেপ্টে আছি। সেইখানে আমরা জেনেছি না, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে, নিউক্লিয়াসে থেকে প্রোটন এবং নিউট্রন, অর্থাৎ এখানে যে নিউক্লিয়াস দেখেছি প্রোটন এবং নিউট্রন থাকবে, এই প্রোটন এবং নিউট্রনের চারপাশে ইলেকট্রনগুলো শুধু সার্কুলার পাথে রোটেট করে তা নয়, অনেকগুলো ইলিপ্টিক্যাল পাথে রোটেট করে। ওকে, তখন আমাদের এইগুলোকে আমরা বলতাম আগে এক একটা অরবিট। এই যে সার্কুলার সঙ্গে এবং ইলিপ্টিক্যাল পাথে রোটেট করে এগুলোকে আমরা বলবো অরবাইটাল। অর্থাৎ 3 ডাইমেনশনাল কনসেপ্টে আমাদের অরবাইটাল কনসেপ্ট এসছে। এটা যিনি দিয়েছিলেন তার নাম ছিল সামারফিল্ড মডেল। ওকে, সো এই হলো তোমার কাছে অ্যাটমিক স্ট্রাকচারের জার্নি। আমরা এটার সম্পর্কে আরও ডিটেলসে পড়বো পুরো ভিডিওটায়, কিন্তু জার্নিটা স্টার্ট হয়েছিল ডাল্টন থেকে, যিনি বলেছিলেন অ্যাটমকে ভাঙাই যায় না। পরবর্তীকালে ইলেকট্রন প্রোটন আবিষ্কার হওয়ার পর প্লাঙ্ক পুডিং মডেল চলে এলো, তারপর সেটাকে ভুল প্রমাণ করলেন রাদারফোর্ড। রাদারফোর্ড নিজের মডেল নিজেই পরবর্তীকালে এক্সপ্লেন করতে পারলেন না, তাকে মডিফাই করলেন বোর, কিন্তু বোর মডেল 2 ডাইমেনশনালের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ছিল। কিন্তু এখন 3 ডাইমেনশনাল কনসেপ্টে আমরা জেনেছি নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো শুধুমাত্র সার্কুলার পাথে না, ইলিপ্টিক্যাল পাথেও রোটেট করে, যে আইডিয়াটা দিয়েছিলেন সামারফিল্ড। এবার আমরা ইলেকট্রনের ক্ষেত্রে সাব অ্যাটমিক পার্টিকেল নিয়ে বা অ্যাটমটাকে আমরা স্মলেস্ট পার্টিকেল ইউনিট নিয়ে ডিভাইডেড করব। সো যদি তোমাকে এখন বলা হয় হোয়াট ইজ অ্যাটম, তুমি ডেফিনেটলি বলবে অ্যাটম নাথিং বাট এ স্মলেস্ট ইউনিট অফ এলিমেন্ট। কোনো একটা এলিমেন্টের স্মলেস্ট ইউনিটকে তুমি অ্যাটম বলবে। ফাইন, অ্যাটমকে যদি তুমি একটু ক্লাসিফাই করো তাহলে অ্যাটমকে কত রকমভাবে পাবে? অ্যাটমকে 3 ভাবে আমরা জিনিসটাকে দেখতে পারি। একটাকে বলবো আমরা সাব অ্যাটমিক পার্টিকেল, ওকে, তারপরে অংশটাকে বলবো নিউক্লিয়াস, তারপরটা হলো অরবিট, পরবর্তীকালে আমরা জেনেছিলাম একটু আগে ইলেকট্রিক্যাল পাথে যখন রোটেট করে অরবাইটাল, বা ইলেকট্রনগুলো বাইরে যেখানে থাকে এনার্জি লেভেল নানানভাবে বলা হয়ে থাকে, বা সেলও বলা হয়ে থাকে, নানান টার্মে বলা হয়ে থাকে। আমরা এতক্ষণ ধরে পড়াটায় কী শিখেছিস? সাব অ্যাটমিক পার্টিকেল বলতে কি কি রয়েছে? 3টে রয়েছে, ইলেকট্রন, প্রোটন
এবং নিউটন। আমরা এই ভিডিও শেষে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা ক্লিক করবে, মানে ডেসক্রিপশানে চলে যাবে, একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কটা দেখতে পাবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কী করে ডিসকভার হয়েছিল। সো ইলেকট্রন হলো বেসিক্যালি নেগেটিভ চার্জ, প্রোটন হলো পজিটিভ চার্জ এবং নিউট্রনের কোনো চার্জ নেই, দ্যাট ইজ জিরো চার্জ। সো এটাকে যদি আমরা চার্জ আকারে বলি, ঠিক আছে। এবার যদি আমি মাস আকারে দেখি, মাস আকারে দেখলে এর ইউনিট মাস হয় 1 এবং ইলেকট্রনের মাস এবং তোমার কাছে নিউট্রনের মাস সেম থাকে, এরও ইউনিট মাস হয়ে থাকে, ঠিক আছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যে প্রোটনের ইউনিট মাস হয়ে থাকে, নিউট্রনের ইউনিট মাস হয়ে থাকে, কিন্তু ইলেকট্রনের মাস হলো 9.11 10⁻³ কেজি। ভালো করে ভেবে দেখো, 10⁻³ মাইনাস আছে, তার মানে ভ্যালুটা খুবই কম। তাই এটাকে নেগলেক্ট করে আমরা ইলেকট্রনের মাস প্রায় অলমোস্ট জিরো বলতে পারি, যদিও জিরো নয়, কিন্তু অ্যাকচুয়াল মাস যদি বলো 9.11 × 10⁻³ কিন্তু মোরাললেস জিনিসটাকে আমরা জিরো ধরে নিয়েছি, ওকে। এবার এটাকে রিপ্রেজেন্ট করার নিয়ম কি? রিপ্রেজেন্ট করার নিয়ম হলো, ইলেকট্রনকে যদি রিপ্রেজেন্ট করো, প্রথমে ইলেকট্রনটা লিখতে হয়, ঠিক আছে। নিচে চার্জ লিখতে হয়, চার্জ কত পেলে মাইনাস, বেসিক্যালি এটা -1, এটা +1 আর এটা 0, তার মানে নিচে কত থাকবে -1, দ্যাট ইজ চার্জ। আর উপরে লিখতে হয় এর মাস নাম্বার, দেখো এর মাস নাম্বার কত পেয়েছে 0, সো দিস ইজ ইলেকট্রন। প্রোটনকে কী করে লিখব? প্রোটন নিচে কি বলেছি চার্জ লিখতে হয়, চার্জ মানে কত +1, আর উপরে কি লিখতে হয় মাস নাম্বার লিখতে হয়, দেখো মাস নাম্বার কত 1, মানে 1 লিখলাম। এটা কি আছে নিউট্রন, নিচে চার্জ কত লিখব, দেখো 0, আর উপরে মাস কত লিখব 1, দ্যাট ইজ নিউট্রন। সো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন তিনখানা সাব অ্যাটমিক পার্টিকেলে আমরা জানতে পেরেছি। কিভাবে রিপ্রেজেন্টেশনটা বুঝতে পেরেছ? এইটা হলো তার শর্ট ফর্ম, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, মানে ফার্স্ট লেটার উইথ স্মল, ক্যাপিটাল লেটার নয়। নিচে থাকবে চার্জ, দেখো ইলেকট্রনের চার্জ লিখেছি, প্রোটনের চার্জ, নিউট্রনের চার্জ 0 লিখেছি। ওপরটা হলো মাস, এবার ইলেকট্রনের মাস নেগলেজেবল, অলমোস্ট 0, তাই 0 দিয়েছি, 1 এটা এবং হলো 1। নিউক্লিয়াস মানে কি? নিউক্লিয়াস মানে একেবারে ভেতর দিকে যেটা থাকে, সেখানে দুটো পার্টিকেল থাকে মূলত, একটি হলো প্রোটন আর একটি হলো নিউট্রন, ওকে। এই প্রোটন এবং নিউট্রন এই জিনিসটাকে শর্টে বলা হয় নিউক্লিয়ন্স, ওকে, ক্লিয়ার? এখানে একটা কনসেপ্ট তোমার কাছে আসতেই পারে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন তো আর একটা নয়, সোডিয়াম যদি নিয়ে 11খানা প্রোটন আছে, তাহলে অনেকগুলো প্রোটন থাকে আর নিউট্রন থাকে। তাহলে এখন একটা কোশ্চেন অ্যারাইজ করছে, প্রোটন তো পজিটিভ চার্জ, তাহলে এটাও তো পজিটিভ চার্জ, তাহলে এতগুলো পজিটিভ চার্জ এক জায়গায় থাকে কি করে? আমরা তো জানি পজিটিভ চার্জকে রিপালশন করে, বিকর্ষণ করে, রিপালশন হয়। সো পজিটিভের মধ্যে রিপালশন হবে, এখান থেকে তো বেরিয়ে যাবে, ভেঙে বেরিয়ে চলে যাবে, তবুও থাকে কি করে? এটার সম্পর্কে দুটো থিওরি তোমার কাছে রয়েছে। একটা থিওরি হলো আইনস্টাইন দিয়েছেন, আর একটা দিয়েছেন ইউকাওয়া। আইনস্টাইন বলেছিলেন, দেখো নিউট্রন এবং প্রোটনের যে মাস হওয়া উচিত, অ্যাকচুয়াল মাস লেস হয় দেন টোটাল নিউট্রন অ্যান্ড প্রোটন। তাহলে ভেবে দেখো, তুমি আর আমি একটা জায়গায় ওয়েট করছি, তোমার ওয়েট যা আমার ওয়েট মিলিয়ে তো টোটাল ওয়েট হওয়া উচিত, কিন্তু লক্ষ্য করছি ওয়েট তার চেয়ে কম, তাহলে এক্সট্রা ওয়েটটা কোথায় গেল? আইনস্টাইন বলেছে দেখো, কোনো মাস কিন্তু কোনোভাবে নষ্ট হয় না, বলছে মাস নষ্ট হচ্ছে মানে ওটা এনার্জিতে কনভার্ট হচ্ছে। মনে করো খানিকটা কাগজ নিয়ে তুমি পোড়াচ্ছ, তো খানিকক্ষণ বাদে ছাই পেলে, তাহলে অটোমেটিক্যালি ওয়েট কমে যাবে, কিন্তু ওই ওয়েটটা কিসে কনভার্ট হয়েছিল বলো তো? হিটে কনভার্ট হয়েছিল, কারণ আগুন জ্বলেছিল। সো নিউট্রন এবং প্রোটন মিলে যে মাস হওয়া উচিত, অ্যাকচুয়াল মাস লক্ষ্য করছি নিউট্রন এবং প্রোটনের মাসের চেয়েও কম হচ্ছে। বলে নেই এক্সট্রা মাসটা
mc² অনুসারে এনার্জিতে কনভার্ট হয়েছে। এই এমটা মানে কি এক্সট্রা মাস, এই এক্সট্রা মাত্রা সি মানে ভেলোসিটি অফ লাইট, আলোর গতিবেগ। ওকে, আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সো এই এক্সট্রা মাসটা এনার্জিতে কনভার্ট হয়েছে, যে এনার্জিটা নিউক্লিয়াসে প্রোটনগুলোকে সবাইকে, প্রোটন পজিটিভ চার্জ, তবু এই পজিটিভ চার্জগুলোকে এক জায়গায় বেঁধে রেখে দিতে পেরেছে। এই জিনিসটাকে তিনি বললেন নিউক্লিয় বাইন্ডিং এনার্জি, নিউক্লিয় বাইন্ডিং এনার্জি। ওকে, সো ক্লিয়ার? নিউক্লিয়াসের মধ্যে প্রোটনগুলো কি করে থাকে? নিউট্রন তো কোনো চার্জ নেই, ডিফারেন্ট ইস্যু, বাট প্রোটন তো নিজে পজিটিভ চার্জ। তো আইনস্টাইন বললেন প্রোটন এবং নিউট্রন মিলিয়ে যে মাসটা হওয়া উচিত অ্যাকচুয়াল মাস তার চেয়ে কম। তাহলে এক্সট্রা মাসটা গেল কোথায়? না, এক্সট্রা মাসটা ই সমান সমান ডেল্টা ই, ডেল্টা বি মানে এনার্জি চেঞ্জ, mc² ফর্মুলা অনুসারে এনার্জিতে কনভার্ট হয়েছে, যে এনার্জিটা নিউক্লিয়াসের প্রোটনগুলোকে এক জায়গায় বেঁধে রাখতে সাহায্য করেছে, যেটাকে তিনি বললেন নিউক্লিয় বাইন্ডিং এনার্জি বা নিউক্লিয় বন্ধন শক্তি বাংলায় বলে। ইউকাওয়া 1945-এ একটা ল দিলেন এবং তিনি বললেন নিউক্লিয়াসের মধ্যে আরও একটা পার্টিকেল রয়েছে, সেটা হলো মেসন পার্টিকেল, যেটাকে পাই মেসনও বলা হয়ে থাকে। তিনি বললেন দেখো, পজিটিভ পাই মেসন হয়, নেগেটিভ পাই মেসন হয়, আর জিরো পাই মেসন হয়। বলছেন দেখো, এই যে প্রোটন দেখছো, সবসময় প্রোটন থাকে না, এই প্রোটনটা নিউট্রনে কনভার্ট হয় পজিটিভ পাই মেসন দিয়ে, নিউট্রনটা প্রোটনে কনভার্ট হয় নেগেটিভ পাই মেসন দিয়ে, প্রোটনটা প্রোটনে কনভার্ট হয় জিরো পাই মেসন দিয়ে, নিউট্রনটা নিউট্রনে কনভার্ট হয় জিরো পাই মেসন দিয়ে। এবং এদের এই যে ট্রান্সফারটা প্রচণ্ড ফাস্ট, মানে 10⁻24 ট্রান্সফার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে এতবার করে ট্রান্সফার হয়, যার ফলে নিউক্লিয়াসের মধ্যে এই প্রোটনের পজিটিভ চার্জগুলো রিপালশন করার টাইমই পায় না, ফলে তার মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল জন্মায়, যেটাকে তিনি বললেন নিউক্লিয় বাইন্ডিং এনার্জি। সো এটাও নিউক্লিয় বাইন্ডিং এনার্জি, এটাও নিউক্লিয় বাইন্ডিং এনার্জি, কিন্তু দুটোর কনসেপ্টটা আলাদা। এনিওয়ে, আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জের প্রোটন পার্টিকেল কি করে এক জায়গায় থাকতে পারে। ওকে, এবার আমরা আসি অরবিট। আমরা জানি এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে বাইরে বিভিন্নভাবে এই সার্কেল পথে অরবিট বা বিভিন্ন এনার্জি লেভেলে ইলেকট্রনগুলো রোটেট করতে থাকে। ওকে, আমরা এটা সম্পর্কে একটু বাদে ডিটেলসে আরও আলোচনা করব। সো আশা করব অ্যাটমের যে মেন তিনটে পার্ট, সেই তিনটে পার্ট সম্পর্কে জিনিসটা তোমাকে বোঝাতে পেরেছি। এবার আমরা যে জিনিসটা পড়ব সেটা হলো অ্যাটমিক নাম্বার, আর একটা হলো অ্যাটমিক মাস নাম্বার। ওকে, অ্যাটমিক নাম্বার বলতে কি বোঝায়? যদি অ্যাটমটা নিউট্রাল থাকে, নিউট্রাল কথাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু যদি অ্যাটমটা নিউট্রাল থাকে তখন তার অ্যাটমিক নাম্বারকে জেড দিয়ে দেখানো হয়। এই জেড সমান সমান হলো প্রোটনের নাম্বার বা তার ইলেকট্রনের নাম্বার বলতে পারো। আর যদি নিউট্রাল না থাকে তখন জেড সমান সমান শুধু প্রোটনের নাম্বার বলবো। ওকে, কারণ নিউট্রাল না থাকলে ইলেকট্রনের চেঞ্জ হবে, তখন ইলেকট্রনটা আলাদা হয়ে যাবে কিন্তু। আর অ্যাটমিক নাম্বার মানে তুমি যদি শুধু মনে রাখতে চাও প্রোটনের নাম্বারটাই ভালো করে মনে রাখো, বা ইলেকট্রনের নাম্বার নিউট্রাল অ্যাটমের ক্ষেত্রে। মাস নাম্বার কাকে বলে? মাস নাম্বারকে এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যেটা হলো প্রোটন এবং নিউট্রনের নাম্বার। তার মানে একটা জিনিস বুঝে দেখো, মাস নাম্বারকে এ দিয়ে যদি রিপ্রেজেন্ট করা হয়ে থাকে, প্রোটন মানে কি বোঝায়? প্রোটন মানে তো জেড, জেড প্লাস এন, তাহলে এন সমান সমান মানে নিউটনের সংখ্যা অ্যাটমিক মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার করলে আমি নিউটনের সংখ্যা পেয়ে যাব। কিন্তু এখানে একটা কথা বলার আছে, অ্যাকচুয়াল মাস নাম্বার
হায়ার দেন, লিটিল হায়ার খুব অল্প বেশি হয়, দেন অ্যাটমিক মাস নাম্বার হয়, এরকম যদি একটা কোশ্চেন দেয়। দেখো তুমি কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করো। অ্যাটমিক মাস নাম্বার কি? অ্যাটমিক মাস নাম্বার মানে হলো প্রোটন প্লাস নিউট্রন, ওকে। আর অ্যাকচুয়াল মাস নাম্বার কি? অ্যাকচুয়াল মাস নাম্বার হলো প্রোটন প্লাস নিউট্রন প্লাস ইলেকট্রন। কিন্তু ইলেকট্রনের মাস খুব কম, 9.11 10⁻31 কেজি, খুবই খুবই কম। তাই এদের যোগফলটা সামান্য বেশি হবে এইটার থেকে। এটা ক্লিয়ার নিশ্চয়ই? কারণ এর মাস তো খুবই কম, মানে 0.00 সামথিং কিছু একটা হবে হয়তো, মানে অল্প একটু বেশি হয়। তাই জন্য নর্মালি অ্যাটমিক নাম্বারটাকেই প্রোটন এবং নিউট্রনের নাম্বার হিসাবে ধরা হয়, ইলেকট্রনটাকে অ্যাডই করা হয় না। ক্লিয়ার? তাহলে অ্যাটমিক নাম্বার মানে কি বোঝায়? অ্যাটমিক নাম্বার মানে জেড যে রিপ্রেজেন্ট করা হয়, দ্যাট ইজ বেসিক্যালি প্রোটন বা ইলেকট্রনের সংখ্যা। আর অ্যাটমিক মাস নাম্বার মানে হলো প্রোটন এবং নিউট্রনের নাম্বারটাকে বোঝানো হয়ে থাকে, ওকে। এখন এটাকে রিপ্রেজেন্ট কি করে করা হয়? রিপ্রেজেন্ট যদি অ্যাটম এইটা হয়ে থাকে, নিচে থাকে জেড, ওপরে থাকে এ। জেড মানে কি? জেড মানে বেসিক্যালি হলো প্রোটনের সংখ্যা অথবা ইলেকট্রনের সংখ্যা। আর এ মানে কি? এ মানে বোঝাচ্ছে প্রোটনের সংখ্যা প্লাস নিউট্রনের সংখ্যা। তাহলে দেখো, আমাকে যদি বলে ক্লোরিন 17, ওপরে বললো 35, এইখানে আমাকে বললো, কোশ্চেনটা দিয়ে বললো কতগুলো প্রোটন আছে, কতগুলো ইলেকট্রন আছে এবং কতগুলো নিউট্রন আছে। ঠিক আছে? তাহলে তুমি বলো নিচের সংখ্যাটাকে কি বলি? আমি নিচের সংখ্যাটাকে বলি প্রোটনের সংখ্যা বা ইলেকট্রনের সংখ্যা, তাই তো? তো 17 হলো প্রোটনের সংখ্যা বা ইলেকট্রনের সংখ্যা। আর ওপরেরটা কি? ওপরে হলো প্রোটন প্লাস নিউট্রন। তাহলে শুধু নিউট্রন কি করে বার করতে হয়? এ মাইনাস জেড। এ কোনটা? ওপরেরটা। নিচেরটা হলো জেড। তাহলে ওপরটা মাইনাস নিচেরটা করলেই আমার কাছে নিউট্রন বেরিয়ে যাবে, তাই তো? এ মাইনাস জেড, এ মানে ওপরেরটা, জেড মানে নিচেরটা। তাহলে ওপরেরটার থেকে নিচেরটা মাইনাস করলেই তাহলে আমার এন বেরিয়ে যাবে। তাহলে উপরে কত? 35, নিচে কত আছে? 17। সো 35 মাইনাস 17, যে সংখ্যাটা বেরোবে সেই সংখ্যাটা হবে আমার কাছে নিউটনের সংখ্যা। ঠিক আছে? আমি আর একটা নিই। আমাকে বলেছে অক্সিজেন 817, আমাকে বললো এর মধ্যে ইলেকট্রন কটা, প্রোটন কটা এবং নিউট্রন কটা। সো ফ্রেন্ড, নিচের সংখ্যাটাকে আমরা কি বলি? নিচের সংখ্যাটা কি ছিল? প্রোটনের সংখ্যা বা ইলেকট্রনের সংখ্যা। তো নিচের সংখ্যা কত? 8, তার মানে 8 হবে ইলেকট্রনের সংখ্যা বা 8 হবে প্রোটনের সংখ্যা। উপরের সংখ্যাটা কত? এইটার ক্ষেত্রে 17। ঠিক আছে? ওপরটা মাইনাস নিচেরটা করলে দেখো এ মাইনাস জেড, উপরেরটা মাইনাস নিচেরটা করলে আমি নিউট্রন পাই। তাহলে 17 মাইনাস 8 করবো, দ্যাট ইজ 9 হলো আমার কাছে ইলেকট্রনের সংখ্যা। সো আশা করব রিপ্রেজেন্টেশন বুঝতে পেরেছ এবং সেখান থেকে ইলেকট্রন, প্রোটন এগুলো বার করতে পারবে। এবার আমরা যেটা আসবো সেটা হলো যে ইলেকট্রনগুলো যখন রোটেট করে কিভাবে থাকে, এই পুরো ডায়াগ্রামটা তোমাকে যদি কোনোদিন করতে বলে তুমি কি করে করবে একটু তুমি শিখে নাও। দেখো, এইটা হলো তোমার কাছে নিউক্লিয়াস, এরকম বিভিন্ন অরবিটের মধ্যে ইলেকট্রনগুলো রোটেট করছে, রাইট? রোটেট করছে। সো প্রথমটাকে আমরা বলবো কে, তারপরটা হলো এল, তারপরটা হলো এম, এবং তারপরেও যদি রোটেট করে তার মানে সেটাকে আমি বলবো এন। এরকমভাবে অরবিটগুলো রোটেট করছে। সো কোন অরবিটে কটা ইলেকট্রন থাকে যে ফর্মুলার সাহায্যে জানা যায়? ফর্মুলাটা হলো 2n², রাইট? সো 2n² ফর্মুলাটা যদি প্রথম সেলটা দেখি, 2 এর জায়গায় 1 বসবে, মানে 1² মানে 2, মানে এই সেলটায় ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকবে। প্রথমটা ম্যাক্সিমাম, এটা আমরা ম্যাক্স কথাটা বলছি। তারপরে যে সেলটা আছে সেকেন্ড সেল, তার মানে এন এর জায়গায় 2 বসবে, তার মানে 2 বসলে এটা হবে 8। তার মানে এটা কে সেল, এটা এল সেল, তার মানে এল সেলে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকবে। তারপরে আসো এম সেল, এম সেলের জায়গায় কত বসবে? 2 × 3², এটা হবে 18টা। ঠিক আছে? তারপরটা হলো n², তার মানে এনের জায়গায় হবে 2 × 4², মানে 32টা।
এরকমভাবে চলতে থাকবে, আরও অরবিট থাকবে, আরও চলতে থাকবে। এরকমভাবে 6টা থেকে 7টা অরবিট আছে, এখনও পর্যন্ত আবিষ্কার হয়েছে। এটা হলো তোমার কাছে থিওরিটিক্যাল। কিন্তু যখন তুমি ইলেকট্রনটা বসাবে তখন মনে রাখবে কে সেলে ম্যাক্সিমাম দুটো, কারণ এতদিন পর্যন্ত তো অরবিট কনসেপ্ট ছিল। যখনই তোমার কাছে অরবাইটাল কনসেপ্ট চলে এসছে, পরবর্তীকালে তুমি ক্লাস 11 লেভেলে পড়বে, যখন অরবাইটাল কনসেপ্টটা চলে আসবে তখন কে সেলে দুটো, এলে তোমার কাছে থাকবে 8টা, এম এ থাকবে তোমার কাছে 8টা, এনে থাকবে তোমার কাছে 18টা। এইরকমভাবে ইলেকট্রনগুলো ফিল আপ হবে। তো এই পয়েন্টটা মনে রাখবে, ঠিক আছে, তোমার কাছে কোনো নিউমেরিক্যালগুলো করবার জন্য, ঠিক আছে, যে কোনো কোশ্চেন করবার জন্য এই পয়েন্টটা তুমি মাথার মধ্যে ভালো করে গেঁথে নাও। যদিও আমার কিন্তু এটা হওয়া উচিত, ঠিক আছে। এটা কেন হয়েছে, এর অ্যান্সারটা তুমি 11-এ পেয়ে যাবে, কারণ তখন তুমি সামারফিল্ড মডেল পড়বে, কারণ সামারফিল্ড মডেল তোমার সিলেবাসে নেই। তখন তুমি বুঝতে পারবে ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি এইভাবে ফিল আপ হতে থাকে, রাইট। তো এই কনসেপ্টটা মাথার মধ্যে নিয়ে নাও, ঠিক আছে, সো দ্যাট তুমি যাতে কোশ্চেনগুলোকে সলভ করতে পারো। তো দেখো, আমাকে যদি এবার একটা কোশ্চেন দেয়, যদি বলে যে অক্সিজেন 817 এর ইলেকট্রন প্রোটন নিউটন কত, ইলেকট্রন প্রোটন নিউটন কত, আর ইলেকট্রনিক কনফিগারেশন করো, ঠিক আছে। তো তুমি বন্ধুরা বলো তো দেখি নিচের সংখ্যাটা কি। নিচের সংখ্যাটা হলো ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা, আর উপরটা থেকে নিচেরটা মাইনাস করলে কি পাবো, 17 - 8 মানে 9টা পাবো নিউটন সংখ্যা। সো দিস ইজ নিউক্লিয়াস, একটু ভালো করে আঁকি। দিস ইজ নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে বলেছি, প্রোটন থাকে আর নিউট্রন থাকে, তার মানে 8টা প্রোটন আর 9টা নিউট্রন রয়েছে। ওকে, এবার দেখো তোমার কাছে ইলেকট্রন আছে 8টা, ইলেকট্রন আছে 8টা। তো প্রথম সেলে কটা থাকে ইলেকট্রন, দুটো। তো প্রথম সেলটা তুমি দিলে, দিয়ে দুটো ইলেকট্রন তুমি দিয়ে দিলে, তাহলে 8টা থেকে দুটো বাই হয়ে গেছে, 6টা পড়ে রয়েছে এখন, রাইট। পরের সেলটা কটা ধরে, 8টা, কিন্তু তোমার আছে কটা, 6টা। তো যটা আছে তটাই দেবো। তা পরেরটা আমি কটা দেবো, 6টা দেবো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। ক্লিয়ার, বুঝতে পেরেছো? মনে করো তোমাকে ক্লোরিন করতে বলেছে, ক্লোরিন 17, আর মনে করো তোমাকে 35 আইসোটোপটা করতে বলেছে। আমি এটার ইলেকট্রনিক কনফিগারেশন কি করব? সো ফ্রেন্ড, সবার আগে নিচে কটা ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে বার করে নাও। ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের সংখ্যাটা কোনটা, নিচের সংখ্যাটা, মানে 17, তাহলে 17 ইলেকট্রন, 17 প্রোটন, এবং ওপরেরটা মাইনাস নিচেরটা 35 - 17 মানে 18খানা হলো তোমার কাছে নিউট্রন। সো ফ্রেন্ড, এটা নিউক্লিয়াস করব। নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে, তার মানে প্রোটন 17টা, নিউট্রন 18টা। এবার ইলেকট্রন দেবো। তোমার কাছে এখন 17টা ইলেকট্রন আছে, মনে রাখবে। ওকে, প্রথম সেলে কটা ধরে, দুটো। তো আমি সেলটা আঁকলাম, সেলটা এঁকে দুটো দিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে -2, এখন পড়ে রয়েছে তোমার কাছে 15টা। পরের সেলে কটা ধরে বলেছি, 8টা, তার পরেরটায় তুমি 8টা দিয়ে দাও। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, 8টা দেওয়া হয়ে গেছে, রাইট। আচ্ছা, তার মানে 8টা মাইনাস হয়ে গেল, পড়ে থাকছে 7টা, পড়ে রাখছে। তারপরে সেলে কটা ধরে, 8টা ধরে, কিন্তু আছে তো তোমার কাছে 7টা, তার মানে যটা আছে তটা দেবো। যদি তার চেয়ে বেশি থাকতো ততগুলো দিয়ে দিতাম, তারপরে সেলের জন্য দেখা যেত 4টে 5টা 6টা 7টা, তাহলে সবগুলো দেওয়া হয়ে গেছে। -7 মানে আর পড়ে নেই ইলেকট্রন, সব দেওয়া হয়ে গেছে। তার মানে আমার কাছে ইলেকট্রনিক কনফিগারেশন কমপ্লিটেড। ওকে, সো আর একটা করো, কার্বনের করতে বলেছে 6, এটা 12। সো বলে এর মধ্যে প্রোটন কটা আছে, নিচেরটা প্রোটন মানে 6, ইলেকট্রন কটা হবে, নিচেরটাই ইলেকট্রন 6, নিউট্রন কটা হবে, ওপরেরটা -6টা, রাইট। সো ফ্রেন্ড, নিউক্লিয়াসের মধ্যে কে থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন, দ্যাট ইজ 6, নিউট্রন, দ্যাট ইজ 6। এবার তোমার কাছে ইলেকট্রন আছে 6টা, মানে 6টা ইলেকট্রন আছে। তাহলে প্রথম সেলে কটা ইলেকট্রন ধরে, প্রথম সেলে কে সেলে কটা ধরে, দুটো। তার মানে আমি প্রথম সেলটা আঁকলাম, দুটো ইলেকট্রন দিয়ে দিলাম, তাহলে -2 হয়ে গেছে, পড়ে থাকছে 4টে, রাইট। তারপরে সেলে কটা ধরে, 8টা, তাই তো। কিন্তু আমি বলেছি কি, আর তো তোমার কোনো অপশান নেই, কারণ
8টা ধরে, কিন্তু তোমার কাছে তো আছে 4টে, তার মানে 4টেই দেবো। বেশি থাকলে সবগুলো দিয়ে দিতাম, এবার ডিস্ট্রিবিউট করে দেবে 4টে। এই হলো তোমার কাছে অ্যাটম। সো এইভাবে আমরা অ্যাটমগুলোকে ড্র করতে পারি এবং আমরা ইলেকট্রনিক কনফিগারেশন অনুযায়ী লিখতে পারি। এবং মনে রাখতে হবে অ্যাটমের ক্ষেত্রে প্রথম সেলে ইলেকট্রন ফিল আপ হলেই তারপরের সেলে যাবে, তারপরের সেলে ফিল আপ হলেই তারপরের সেলে যাবে। অর্থাৎ এনার্জি সব থেকে লোয়েস্ট এনার্জিতে আগে যাবে, তারপর বেশি, তারপর বেশি, তারপর বেশিতে আস্তে আস্তে যাবে। তো যত দূরে থাকবে তত এনার্জিটা কী হবে? বেশি। ঠিক আছে, এটা মনে করো স্কুলের টিচার, আর এটা মনে করো তুমি ফার্স্ট বেঞ্চে বসেছো, তখন কি লাফালাফি তুমি করতে পারবে? পারবে না, তাই না? তো ফার্স্ট বেঞ্চি ফিল আপ হলেই তবে সেকেন্ড বেঞ্চিতে বসে। তো ফার্স্ট বেঞ্চিটা বেশি লাফালাফি করতে পারে, মানে এনার্জি কম থাকে, আর যত লাস্ট বেঞ্চার যে রয়েছে সে লাফালাফি বেশি করতে পারে, তার জন্য তার এনার্জি বেশি। আর দেখবে টিচাররা বলে সবসময়, পেছনে গিয়ে কেন বসেছো, সামনে আগে এসে বসো। তার মানে কি, সামনের বেঞ্চি পূর্ণ হবে, তারপরের বেঞ্চি পূর্ণ হবে, তারপরের বেঞ্চি পূর্ণ হবে, শেষে গিয়ে লাস্টে গিয়ে বসবে। তাই এক এক করে এনার্জিগুলো অনুসারে ইলেকট্রনগুলো ফিল আপ হতে থাকে। এবারে একটা টার্ম আমরা শিখব, দ্যাট ইজ আইসোটোপ। আইসোটোপ কাকে বলে? ওকে, আইসোটোপস। আইসোটোপ বলা হয় যাদের অ্যাটমিক নাম্বার সেম। অ্যাটমিক নাম্বারকে কী দিয়ে দেখানো হয়? জেড দিয়ে, তাই না? তার মানে অ্যাটমিক নাম্বার যাদের সেম বাট মাস নাম্বার ডিফারেন্ট। মাস নাম্বার ডিফারেন্ট, মাস নাম্বার মানে কি? এ দিয়ে দেখানো হয়। আর অ্যাটমিক নাম্বার সেম মানে জেড দিয়ে, মনে রাখবে জেড হলো সব থেকে ইউনিক ব্যাপার, অ্যাটমিক নাম্বার হলো সব থেকে ইউনিক ব্যাপার। অ্যাটমিক নাম্বার সেম মানে সেম এলিমেন্ট, বুঝেছো? মাস নাম্বার দিয়ে কিন্তু কোনো এলিমেন্টকে বোঝানো হয় না, অ্যাটমিক নাম্বার দিয়ে বোঝানো হয়। মনে করো আমি এই হাতটা দিয়ে পড়াচ্ছি, আমার এই হাতটা কাটা অবস্থা তোমার বাড়ির পাশে পড়ে রইল, তুমি চিনতে পারবে? কোনো দিন পারবে না। কিন্তু যদি আমার ফেসটা মানে আমার মুখটা যদি কাটা অবস্থায় পড়ে থাকে, তুমি চিনতে পারবে। তার মানে আমার আইডেন্টিটি কি? আমার আইডেন্টিটি হাত? কোনো মতেই না। এতবার আমার হাতটা দেখছে, কিন্তু হাত আমার আইডেন্টিটি নয়। আমার আইডেন্টিটি হলো আমার ফেস, আমার মুখ। তো ঠিক তেমনভাবেই মাস নাম্বার হলো তোমার কাছে কোনোভাবেই আইডেন্টিটি নয়, অ্যাটমিক নাম্বার হলো আইডেন্টিটি। সো যাদের অ্যাটমিক নাম্বার সেম কিন্তু মাস নাম্বার ডিফারেন্ট, তাদেরকে আমরা বলি আইসোটোপ। যেমন কতগুলো আইসোটোপের আমি এক্সাম্পল দিচ্ছি। হাইড্রোজেনের আইসোটোপ তোমার সিলেবাসের মধ্যে রয়েছে, দেখে নেবে। হাইড্রোজেন বলা হয়, ডয়টেরিয়াম বলা হয়, ট্রিটিরিয়াম বলা হয়। তুমি দেখো নিচেরটা মাস নাম্বার সবার সেম, দেখো দেখো অ্যাটমিক নাম্বার দেখো সবার আলাদা, এটা 1, এটা 2, এটা 3। সেটাকে কি বলা হয়? প্রোটিয়াম। এটাকে কি বলা হয়? ডয়টেরিয়াম। এটাকে কি বলা হয়? ট্রিটিরিয়াম। তাহলে হাইড্রোজেনের 3টে আইসোটোপ, প্রোটিয়াম ফর্মুলা লিখতে পারবো, ডয়টেরিয়াম তার ফর্মুলা লিখতে পারবো, ট্রিটিরিয়াম তার ফর্মুলাটা নিশ্চয়ই লিখতে পারবো। কার্বনের 2টো আইসোটোপ হয়, একটা হলো 12, একটা হলো C13। দেখো মাস, এই অ্যাটমিক নাম্বার দেখো সেম, মাস নাম্বার দেখো আলাদা। ঠিক আছে, ডেফিনেশনের সঙ্গে জিনিসটা দেখবার মেলানোর চেষ্টা করবে সবসময়। অক্সিজেনের ক্ষেত্রে আসো, খেয়াল করে দেখো, দেখো অ্যাটমিক নাম্বার সেম, দেখো সরি এটা 18, আর একটা অক্সিজেনের 17ও হয়। ঠিক আছে, দেখো অ্যাটমিক নাম্বার দেখো সেম, মাস নাম্বারগুলো দেখো আলাদা। ঠিক আছে, ক্লোরিনের 2টো আইসোটোপ থাকে, একটা হলো 35 আর একটা হলো 37। ঠিক আছে, এখানে একটা কোশ্চেন অনেক সময় দিয়ে থাকে, ক্লোরিনের অ্যাভারেজ মাস কত? দেখো আইসোটোপের সাহায্যে আমরা কারোর অ্যাভারেজ মাস বার করতে পারি। কি করে বার করি? না, মনে করো ক্লোরিনের 2টো আইসোটোপ আছে, একটা হলো 35, একটা হলো 37। তাদের রেশিও নেচারে মনে করো 3:1, মনে করো না, মানে 3:1 অবজার্ভ করা গেছে। ঠিক আছে, তাহলে তার অ্যাভারেজ মাস কত হবে? অ্যাভারেজ মাস কত হবে? না, অ্যাভারেজ মাস হবে এই 3 কোনটা 35 আইসোটোপে, তার মানে 3 × 35 প্লাস 1 কোনটা 37 আইসোটোপে, 1 × 37। তাহলে বুঝেছ, 3টা হলো 35 আইসোটোপে, 1টা হলো 37 আইসোটোপে, তাহলে 3 × 35 প্লাস 1টা হলো 37 আইসোটোপে, তার মানে 1 × 37 ডিভাইডেড বাই
কত রেশিও কত 3:1, তার মানে 3+1, বুঝেছ? কারণ আমি এই দুটো আইসোটোপকে আমি অ্যাভারেজ আমি রেশিও পেয়েছি নেচারে যে 3:1, মানে 4টে পেলে তার মধ্যে 3টে এটা পাই, এটা একটা পাই, অবজার্ভ করে গেছে। তাহলে অ্যাভারেজ কী করে বার হবে? না 35 × 3, 37 × 1 ডিভাইডেড বাই এই 3 আর 1 অ্যাড করে দিলাম, এবং তাই জন্য এটা পেলাম 35.5। তুমি অবজার্ভ করবে এই যে ফ্র্যাকশানে অ্যাভারেজ মাস সাধারণভাবে দেখাই যায় না, তাদেরই অবজার্ভ করা যায় যারা এরম আইসোটোপে থাকে। তো এটা ক্লোরিন নিয়ে করেছে। অক্সিজেনের 3টে আইসোটোপের রেশিও যদি জানি, তাদের থেকে আমরা অ্যাভারেজ মাস বার করতে পারি। কার্বনের ক্ষেত্রেও পারি, হাইড্রোজেনের ক্ষেত্রেও আমরা বার করতে পারি। সো এইভাবে আমরা এক আইসোটোপকে আমরা ডিফারেন্টভাবে ইউজ করতে পারি। আমরা এখন ইনার্ট গ্যাসগুলোর কনফিগারেশন করব। ইনার্ট গ্যাসগুলো কোনগুলো? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। শর্টে মনে রাখার টেকনিক কি? না হে, না, আমির, কা, জেরক্স, র্যাঞ্চো। 3 ইডিয়টস সিনেমা নিশ্চয়ই দেখেছ, খুব সহজে মনে থাকবে। হে, না, আমির, কা, জেরক্স, র্যাঞ্চো। হে, না, আমির, কা, জেরক্স, র্যাঞ্চো। হে মানে হিলিয়াম, না মানে নিয়ন, আমির মানে আর্গন, কা মানে ক্রিপ্টন, জেরক্স মানে জেনন, র্যাঞ্চো মানে রেডন। একটা কথা মনে রাখবে যে হিলিয়ামের হয় 2টো ইলেকট্রন এবং ইলেকট্রনিক কনফিগারেশনে 2 থাকবে লাস্টে। এখান থেকে এইখানে আসলে 8টা ইলেকট্রন বাড়ে, এখান থেকে এইখানে 8টা, এটা 18টা, তারপরেরটাও 18টা, আর তারপরেরটা 32টা। সো ইলেকট্রনিক কনফিগারেশন করার টেকনিকটা কী হবে তাহলে? এটা 2 দিয়ে দিয়েছ, তারপর কটা বেড়েছে? 8টা, তাই নিয়নের হবে 2,8। আর্গনের করছি, এইটা বসিয়ে দাও আগে, 2, 8। কটা বেড়েছে? 8টা বেড়েছে, তার মানে 8। ঠিক আছে। ক্রিপ্টনের করছো, এটা বসিয়ে দাও আগে, 2,8, 8। ঠিক আছে। কটা বেড়েছে? 18টা, তার মানে 18। জেননের করছো, এইটা বসিয়ে দাও, মানে আগেরটা বসিয়ে দেবো, তারপরে কটা বেড়েছে সেটা করে দেবো। তাহলে কটা বেড়েছে? 18টা, 18। রেডনের ক্ষেত্রে করছো, এটা প্রথমে বসিয়ে দাও, 2, 8, 8, 18, 18। কটা বেড়েছে? 32। ওকে। তাহলে তোমাকে যে কোনো ইনার্ট গ্যাসের কনফিগারেশন করতে বললে বা নোবেল গ্যাসের কনফিগারেশন করতে বললে সহজে নিশ্চয়ই করে দিতে পারবে। আর একটা কথা মনে রাখবে, সবাই চেষ্টা করে এই নোবেল গ্যাস কনফিগারেশন পাবে বা অক্টেট পাবে। অক্টেট মানে কি? বাইরে 8টা ইলেকট্রন আনবে, বা ডাবলেট পাবে, ওকে, বা ডুপ্লেট পাবে, মানে 2টো ইলেকট্রন আনবে। হয় নোবেল গ্যাসের মতন ভাবতে পারো, অথবা অক্টেট বাইরে 8টা ইলেকট্রন ভাবতে পারো, অথবা 2টো ভাবতে পারো। এর উপর বেস করে তোমার কাছে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা হয়েছে। কেমিক্যাল বন্ডিংয়ের জন্য আমি 2খানা নিচ্ছি। মনে করো একটা হাইড্রোজেন। সো হাইড্রোজেনে কটা ইলেকট্রন আছে? 1টা ইলেকট্রন। এই হাইড্রোজেনেরও কি আছে? 1টা ইলেকট্রন আছে। তো সবাই চেষ্টা করে এর মধ্যে কোনো না কোনো একটা পাবে। তো এই হাইড্রোজেন দেখলো আমার তো একটা আছে, আমি যদি এর ইলেকট্রনটা নিয়ে নিতে পারি তাহলে আমার 2টো হয়ে যাবে। আবার এই হাইড্রোজেনটা দেখলো আমার একটা আছে, আমি যদি এর ইলেকট্রনটা নিতে পারি তাহলে আমার 2টো হয়ে যাবে। তাহলে এর ইলেকট্রনটা এ শেয়ার করছে, আবার এর ইলেকট্রনটা এ শেয়ার করছে। সুতরাং শেয়ারিংয়ের মধ্যে যদি কোনো বন্ড তৈরি হয় সেটাকে আমরা তখন কোভ্যালেন্ট বন্ড বলি। ঠিক আছে। আর একটা এক্সাম্পল নিচ্ছি, NaCl। সোডিয়ামের 11টা ইলেকট্রন থাকে, সো নিউক্লিয়াস 2টো, তারপরটা কটা হবে? 8টা। ইলেকট্রনিক কনফিগারেশন একটু আগে শিখিয়েছি। ঠিক আছে, 2, 3, 4, 5, 6, 7, 8টা, তারপরটা হবে 1টা। আর ক্লোরিন ভিডিওটার মধ্যে কিন্তু রয়েছে ইলেকট্রনিক কনফিগারেশন, কনফিউজ হবে না। 8টা, তারপরটা ক্লোরিন হলো, তারপরটা 7টা, 1, 2, 3, 4, 5, 6, 7। ঠিক আছে। তো ক্লোরিনে বাইরের সেলে কটা আছে? 7টা। কটা হলে স্টেবল হয়? না হয় অক্টেট, নয় ডাবলেট, নয় নোবেল। ঠিক আছে। তো কটা? 7টা আছে, তার মানে 1টি ইলেকট্রন পেলে স্টেবল হবে। তখন এর সোডিয়ামকে বললো, সোডিয়াম তোর ইলেকট্রনটা আমাকে দিয়ে দে।
আর সোডিয়ামের দিকে তাকিয়ে দেখো, সোডিয়ামও দিয়ে দিতে চাইবে, কারণ ওর ইলেকট্রনিক কনফিগারেশন অনুসারে দেখো বাইরে একটা ইলেকট্রন দিয়ে দিলেই সে নোবেল, মানে বাইরেরটা এটা যদি ছেড়ে দেয় তখনই কেবলমাত্র দেখো বাইরেরটা 8টা অক্টেটটা ফুলফিল হয়, তাই তো। তো সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দেবে, দিয়ে Na প্লাসে পরিণত হবে। ক্লোরিন, এটা ক্লোরিন ছিল, এটা সোডিয়াম ছিল, ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে Cl মাইনাসে পরিণত হবে এবং Na এবং Cl মিলে NaCl এ পরিণত হবে। তার মানে তোমার মধ্যে এটা নিশ্চয়ই যাক যে এর 11টা ইলেকট্রন, এর 17টা ইলেকট্রন হয়, আমি কি করে মনে রাখবো? তাই জন্য আমি তোমাকে বলি যে 20খানা এলিমেন্ট তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তো বুঝতেই পারছো নিশ্চয়ই এটা শেয়ারিং হলো, এটা ইলেকট্রন ডোনেট করে হলো, ডোনেট করে হলে তখন সেটাকে বলে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বা আয়নিক বন্ড বলা হয়ে থাকে। তো ক্লিয়ার কেন এটা হলো, এখানে কেন শেয়ার হলো না? শেয়ার করার কোনো জায়গাই নেই, কারণ সোডিয়াম একটা ইলেকট্রন বাইরে আছে, যে আর কার সঙ্গে শেয়ার করবে? সম্ভব না, বরঞ্চ ছেড়ে দিলে এবং নিলে তবেই ভালো হতে পারে। তো এটা সম্পর্কে ডিটেলস আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে ডিসকাস করেছি, তো কেমিক্যাল বন্ডিং আমরা দেখে নেবো অবশ্যই, কিন্তু তার আগে আমাকে এটা জেনে নিতে হবে যে কী করে আমি 20খানা এলিমেন্ট মনে রাখবো। আদারওয়াইজ তুমি বুঝতেই পারবে না ক্লোরিনের 17টা, সোডিয়ামের 11টা। সো 20খানা এলিমেন্ট তোমাকে মনে রাখতেই হবে বেসিক কেমিস্ট্রির এরকম ধরনের কোশ্চেন করবার জন্য। সো 20খানা এলিমেন্টের জন্য তুমি দেখতে থাকো এর পরের অংশ, যেখানে কিনা আমি খুব সহজে, খুব ইজিলি ভাবে আমি 20খানা এলিমেন্ট মনে রাখার টেকনিক শিখেছি। সো লেটস সি। পিরিয়ডিক টেবিলের প্রথম 20খানা এলিমেন্ট আমাদের মনে রাখাটা খুব দরকার। ওকে, যদি আমরা অ্যাটমিক নাম্বার দেখি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এই 20খানা এলিমেন্টকে আমি কি করে শর্টে মনে রাখবো? তার জন্য প্রথম 10খানা এলিমেন্ট আমি এখানে দিয়েছি, তারপরের 10টা এলিমেন্ট আমি এখানে দিয়েছি। মনে রাখার সোজা উপায়, মনে রাখবে হাই হ্যালো লিসেন, হাই হ্যালো লিসেন বিবিসি নিউজ, নিউজ চ্যানেলের নাম আছে বিবিসি নিউজ। হাই হ্যালো লিসেন বিবিসি নিউজ অন ফ্রাইডে নাইট, হাই হ্যালো লিসেন বিবিসি নিউজ অন ফ্রাইডে নাইট। হাই মানে হাইড্রোজেন, হ্যালো মানে হিলিয়াম, লিসেন মানে লিথিয়াম, বিবিসি মানে বেরিলিয়াম বোরন কার্বন, নিউজ মানে নাইট্রোজেন, অন মানে অক্সিজেন, ফ্রাইডে মানে ফ্লোরিন, নাইট মানে নিয়ন। মনে থাকবে হাই হ্যালো লিসেন বিবিসি নিউজ অন ফ্রাইডে নাইট। এবার 11 থেকে 20 কি করে মনে রাখবো? না মাঙ্গা আলিয়া ভাট সে, না মাঙ্গা আলিয়া ভাট সে पेप्सी, पेप्सी, सॉरी दिस इज पेप्सी, सोडा, कोको कोला और काजू कतरी। তাহলে কি বললাম? না মাঙ্গা আলিয়া ভাট সে পেপসি, সোডা, কোকা কোলা और কাজু কাটলি। তাহলে না মানে সোডিয়াম, মাঙ্গা মানে এমজি, আলিয়া ভাট মানে অ্যালুমিনিয়াম, আলিয়া অ্যালুমিনিয়াম, সে সিলিকন, পেপসি ফসফরাস, सोडा सल्फर, कोका कोला क्लोरीन और आर्गन, काजू पोटासियम, कटली ক্যালসিয়াম। সো ফ্রেন্ড কি মনে রাখবো? हाय हेलो लिसन बीबीसी न्यूज ऑन फ्राइडे नाइट, ना मंगा आलिया भट्ट से पेप्सी, सोडा, कोका कोला और काजू कटली। सो आशा करब 20 एलिमेंट একেবারে বেসিক কেমিস্ট্রির জন্য আমাদের দরকার, সহজে আমরা মনে রাখতে পারবো। নমস্কার।